যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। ভোটের সময় নিরপেক্ষ সরকার চাইলেন ফখরুল, ফের ১-১১ ইঙ্গিত দেখছেন উপদেষ্টা নাহিদ। রাজনৈতিক দলে যুক্ত হলে ছাড়তে হবে সরকারের পদ। যদি তারা কখনো মনে করেন নতুন কোন দল গঠন প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত হবেন, তাহলে তারা তখন সরকার ছেড়ে দেবেন, সরকার ছেড়ে গিয়ে দল গঠন করতে পারে। Hundreds of thousands of people moving into the direction of the residence of the Prime Minister. দাভোসে জুলাই বিপ্লবে বদলে যাওয়া বাংলাদেশের গল্প শোনালেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার শাসনে সুষ্ঠু ভোট ছিল নির্বাসনে। পিলখানা হত্যাকাণ্ডে ১৬ বছর পর মুক্ত ১৭৮ বিডিআর সদস্য। কারাফচকে আবেগ আপ্লুত স্বজনরা। আমি আমার বাবাকে কখনো সামনাসামনি দেখিনি বা কখনো ছুঁইনি, তো আজকে আমার বাবা ছাড়া পেয়েছে, আমি এই কারণে এখানে আসছি। আমরা অনেক খুশি। 16 বছর পর পাবো, সেই অনুভূতিটা বলতে পারতেছি না, এতটা ভালো লাগতেছে, এতটা। জিয়াউর হাসানের অবৈধ সম্পদ নিয়ে দুদকের মামলা। রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত এখতিয়ার বহির্ভূত। বিনামূল্যে বিতরণের পাঠ্য বই খোলা বাজারে বিক্রির পায়তারা। ঢাকা ও শেরপুর থেকে 19,000 বই উদ্ধার, আটক 3। নিউ ইয়র্কের উৎসবের ক্যালেন্ডারে উঠল বাংলা নববর্ষ। স্টেট সিনেটে পহেলা বৈশাখ উদযাপনকে স্বীকৃতি। এবং বিপিএল এ টানা 8 ম্যাচে অপ্রতিরোধ্য রংপুরকে থামালো রাজশাহী। সিলেটের দেয়া 153 রানের টার্গেটে ব্যাট করছে খুলনা। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও আলোচনায় ১-১১। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দায়িত্বশীলরা পক্ষপাতদুষ্ট হলে নির্বাচনের সময় অবশ্যই লাগবে নিরপেক্ষ সরকার। এদিকে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১-১১ সরকার গঠনের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। পরিবেশ উপদেষ্টা জানান, ভোটের সময় নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার, আর ক্ষমতায় থেকে কোনো উপদেষ্টা রাজনৈতিক দলে যুক্ত হতে পারবেন না। নির্বাচন ঘিরে দিন দিন সরকারের সঙ্গে শীতল হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সম্পর্ক। কোনো কোনো ইস্যুতে অবস্থান ঠিক বিপরীত মেরুতে, এমনকি প্রকাশ্যে আসছে চরম মতবিরোধ। বিএনপির অভিযোগ, বিভিন্ন মহলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। দায়িত্বশীলদের আচরণ পক্ষপাতদুষ্ট হলে আগামী নির্বাচনের সময় অবশ্যই নিরপেক্ষ সরকারের দরকার হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমাদের আমলাতন্ত্র আগে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। এর কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকার গঠনের দাবি মূলত আরেকটা ১-১১ গঠনের ইঙ্গিত বহন করে। নানা সমালোচনা করে লিখেন, মির্জা ফখরুলের এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে, তা কখনোই মেনে নেবে না বাংলাদেশের মানুষ। এমন রাজনৈতিক বাহাসের মধ্যেই সরকারের অবস্থান জানতে সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মুখোমুখি নিউজ 24। উপদেষ্টা জানান, আগামী সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে অন্তর্বর্তী সরকার। সরকার কিভাবে পৃষ্ঠপোষকতা করবে, সরকারের মধ্যে কে পৃষ্ঠপোষকতা করছে। তবে আশঙ্কার জায়গা থেকে ওনারা যেটা বলেছেন এটা একটা সতর্ক বার্তা হিসেবে নেওয়াই যায়। এই উপদেষ্টা আরো বলেন, কোন উপদেষ্টা নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলে থাকতে পারবেন না অন্তর্বর্তী সরকারে। করবে না, যদি কেউ দল গঠন করতে চায় সরকার থেকে চলে যাবে এবং তারপরে গিয়ে সে দল গঠন করবে। এর কিছুক্ষণ পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া লিখেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে।
শাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে জুলাই বিপ্লবে বদলে যাওয়া বাংলাদেশের গল্প শোনালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার গুম খুন আর লুটপাটের মূল্য দিচ্ছে এখন বাংলাদেশের অর্থনীতি, এমন অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার দাভোসে জাতিসংঘের সহকারী মহাসচিবের সাথে সংলাপে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দাপটের কাছে হার মানেনি বাংলাদেশ। পুলিশের গুলি, হামলা, নির্যাতনে থামাতে পারেনি বৈষম্য বিরোধী ছাত্রদের। বিপ্লবের সফলতায় ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হয় ৩৬ জুলাই বিপ্লব। In the name of the justice. It's a fake justice. বদলে যাওয়া বাংলাদেশের তারুণ্যের গল্প সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারাঙ্কোর সাথে সংলাপে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ব্যাংক লুট থেকে নির্বাচনকে নির্বাসনে পাঠানোর কারিগর ছিলেন শেখ হাসিনা বলেও অভিযোগ করেন তিনি। From the banking system, the total amount they've estimated, calculated, it's about $17 billion from the banking system, just laundered away. Very simple thing, very easy way. I think this should be recorded someplace, studied how governments can do that kind of plundering. বিগত সরকারের দমন পীড়নের উদাহরণ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, গুম, খুন, জেল জরিমানার নজির স্থাপন করেন শেখ হাসিনা। Just not they shot the people, young people on the street. Throughout the 15 or 16 years of their rule, millions of people were put in jail, and I was one of them, waiting to be in jail. While I was in Paris, my friends and my family from Bangladesh saying, "Don't come back. This situation is bad. As soon as you come, you will be in jail." জনতার ক্ষোভের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও দেশে তার দল নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। The government which could not be brought down by any means because the election didn't work. ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান হলো। অবশেষে মুক্তি পেলেন ১৭৮ বিডিআর সদস্য, যারা বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। মুক্তির পর এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় কারা ফটকের সামনে। বহু বছর পর প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি স্বজনরা। এ কান্না আনন্দের, এ কান্না ভালোবাসার, স্তব্ধ মনের তীব্র আবেগ ১৬ বছর পর প্রিয়জনকে কাছে পাওয়ার। চরম হতাশা, অনিশ্চয়তা কাটিয়ে যখন মুক্তি মেলে প্রিয় ভাই কিংবা বাবার, তখন চোখের জলই আনন্দ হয়ে ওঠে, ভালোবাসায় ভরে ওঠে প্রিয় আলিঙ্গন। এমন একটি দিনের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছেন স্বজনরা। র্যাব, পুলিশ থেকে শুরু করে নানা মহলে করেছেন চেষ্টা তদবির। কেউ কেউ হয়তো আশাও ছেড়ে দিয়েছিলেন একটা সময়। খুব ছোটবেলায় তাকে দেখেছিলাম, তার আদর পেয়েছিলাম, এখন 16 বছর পর আবার তার আদর পাবো। আমার হাজবেন্ড আছে ভিতরে জেলখানায় 16 বছর ধরে। আমরা তো আশায় ছেড়ে দিছিলাম যে আমরা হয়তো আর পাবো না। ছাত্রদের বদৌলতে আমরা চাচাকে ফিরে পাচ্ছি, এই দিনটা দেখতে পাচ্ছি। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন 127 জন। ফুল দিয়ে বরণ করে নিতে কারাগারের সামনে ভোর থেকে অপেক্ষায় থাকেন স্বজনরা। আনন্দমুখর কারা ফটক। ভালো লাগছে, খুশি লাগছে, আর বিবিটাররা আছে মুক্তি পায়। আজকে ঈদের মতো খুশি লাগতেছে, তাই না? ঈদের থেকেও ভালো লাগতেছে। বাকিরা মুক্তি পান ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে। 16 বছরের বন্দিদশায় কেউ হারিয়েছেন যৌবন, কেউ হারিয়েছেন প্রিয় মানুষকে। আর এই মামলার রেশ ছাড়েনি তাদের পরিবারকেও। জীবন যৌবন সবে তো এখন শেষের দিকে। আমার বিয়ে শাদী করে দেন। আমার মামলা থাকার জন্য আমার সন্তান যোগদান করতে পারেনি বিসিএস 39তম বিসিএস যোগদান করতে পারেনি। না পাওয়ার এই বেদনার মাঝে এখন ভর করেছে অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তা। চাওয়া এই ঘটনায় প্রকৃত দোষীদের বিচার। আমি কি করে খাবো, কি কর্ম করবো? আমার জায়গা জমিও নেই, শুধু বাইরের ভিটে ছাড়া, ঘরও নাই আমার। আমি যেহেতু নির্দোষ ছিলাম, আমি আমার চাকরি পুনরায় ফেরত চাই। পূর্ণ তদন্তের মাধ্যমে যাদের অপরাধের সাথে জড়িত তাদের পূর্ণ শাস্তি হোক, এটা আমরাও চাই। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানা হত্যাকাণ্ডে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি আটকে আছে।
মুক্ত বাতাসে মুক্তির শ্বাস নিতে না নিতেই অনিশ্চিত ভবিষ্যৎ যেন জেঁকে বসেছে বিডিআর বিদ্রোহে বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হওয়া এই সমস্ত বিডিআর সদস্যদের মনে। তাই ভবিষ্যৎ মসৃণ করতে চান সরকারের সাহায্য সহযোগিতা। নাইম আল চিকো, নিউজ 24, কেরানীগঞ্জ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক, জানিয়েছেন দুদকের মহাপরিচালক। জানান, রিজার্ভ চুরির মামলার তদন্ত করতে চায় দুর্নীতি দমন কমিশন। সিআইডির হাতে চলমান থাকা মামলার তদন্ত কাজ দুদককে বুঝিয়ে দিতে চিঠিও দিয়েছে সংস্থাটি। আওয়ামী লীগ শাসনামলে দেশের অর্থনীতির সবথেকে বড় কলঙ্ক 2016 সালের 4 ফেব্রুয়ারি। ওই দিন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরি করে হ্যাকাররা। ওই ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা হলে দীর্ঘ 9 বছর ধরে মামলার তদন্ত চালিয়ে যায় সিআইডি। তবে সিআইডির তদন্তকে এবার এখতিয়ার বহির্ভূত বলছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির দাবি, রিজার্ভ চুরির ওই ঘটনা দুদকের তফসিলভুক্ত অপরাধ। কাজেই সিআইডিকে তদন্তের দায়িত্ব দুদককে বুঝিয়ে দিতে চিঠি দিয়েছে সংস্থাটি। দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য বিধায় আমরা এই পত্র লিখেছি। এদিকে আয়নাঘর ও গুমকাণ্ডের কারিগর হিসেবে বহুল চর্চিত এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুদক। সংস্থাটির দাবি, জিয়াউল আহসানের 22 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের হদিস পাওয়া গেছে। আছে 8 ব্যাংক হিসেবে 120 কোটি টাকার সন্দেহজনক লেনদেন। স্ত্রী নুসরাত জাহানের নামেও পাওয়া গেছে প্রায় 18.5 কোটি টাকার অবৈধ সম্পদ। এছাড়া 4 ব্যাংকে লেনদেন করেছেন প্রায় 222 কোটি টাকা। এবং একজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা হওয়ার সুবাদে এই কাজে নিজ পদ এবং অর্পিত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় আজ একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সরকারি 4 একর খাস জমি দখল করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগে মামলা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে বগুড়ার সাবেক এমপি হাবিবুর রহমান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আসিফ ইকবাল সোনির বিরুদ্ধেও। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুতকারী চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে 2 ট্রাক ভর্তি 19,000 বই জব্দ করা হয়েছে। রাজধানীর নীলক্ষেত ও শেরপুর থেকে এসব বই জব্দ করা হয়। বছরের শুরুতে নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বাসের শেষ নেই। শিশুদের জন্য বিনামূল্যে বিতরণের সেসব বই খোলা বাজারে বিক্রির চেষ্টা করছে অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে রাজধানীর বাংলা বাজার, ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় 2 ট্রাকে প্রায় 10,000 বই জব্দ করা হয়। পুলিশ বলছে, চক্রটির সাথে মাউসি বা ছাপাখানার কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। এছাড়াও কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকায় পাচারকালে শেরপুরে ট্রাক সহ সরকারি প্রায় 9,000 বই আটক করেছে সদর থানা পুলিশ। এই ঘটনার সাথে কারা কারা জড়িত তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে, আমাদের তৎপরতা আছে। যারাই জড়িত থাকুক, সরকারের যেহেতু ভাবমূর্তির একটা বিষয় এখানে জড়িত, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব। দেশের বিভিন্ন বইয়ের দোকানে বিনামূল্যে বিতরণের বই বিক্রি হচ্ছে কিনা সেখানেও গোয়েন্দা নজরদারি চলছে বলে জানিয়েছে পুলিশ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। দর্শক, মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি পেছালো। নতুন তারিখ আগামী 20 ফেব্রুয়ারি ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার এই আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 4 বিচারপতির বেঞ্চের একজন না থাকায় শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি।
কৃষি প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্যের উপর বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন। বিকেলে আগারগাঁও রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যানের সাথে দেখা করে শুল্ক বাড়ানোর ঘটনায় উদ্বেগের কথা জানান নেতৃবৃন্দ। বলেন, শুল্ক বাড়ালে খাদ্যদ্রব্য আরও বেশি দামে কিনে খেতে হবে ক্রেতাদের। আশপাশের অনেক দেশের তুলনায় দেশে ভ্যাটের পরিমাণ অত্যাধিক বলেও জানান তারা। বর্ধিত ভ্যাটের অন্তর্ভুক্ত হলে 5 ও 10 টাকার কোনো খাদ্যপণ্য উৎপাদন করা সম্ভব হবে না বলেও জানান উৎপাদনকারীরা। অন্যদিকে ভোক্তারা ক্রয় ক্ষমতা হারালে অনেক শিল্প কারখানা বন্ধ করে দিতে হবে জানিয়ে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এই দুর্মূল্যের দিনে, এই কষ্টকর দিনে আমরা চাই না যে কোনো অবস্থায় ভোক্তার উপরে কোনো রকম প্রেশার, কোনো রকম অত্যাচার, কোনো রকম মূল্যবৃদ্ধি আমাদের ভোক্তার উপরে আসুক। একটা সুলভ মূল্যে যেন আমরা ভোক্তাদের হাতে পণ্য সামগ্রী পৌঁছাতে পারি, যেন ভোক্তারা আগামী দিন বিগত দিনের ন্যায় সুন্দরভাবে আমাদের এই পণ্যগুলো গ্রহণ করে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। পরীক্ষা ও ক্লাস চলার কারণে ডিসেম্বর ও জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন না করার পরামর্শ দিয়েছে অংশীজনরা। পাশাপাশি নির্বাচনে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তার ভর্তুকির দাবি তাদের। বৃহস্পতিবার সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে বাংলাদেশ স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর ও শক্তিশালী করতে সহযোগী সংস্থা ও বিভিন্ন নেটওয়ার্ক সমূহের পক্ষ থেকে প্রস্তাবিত সুপারিশসমূহ তুলে ধরতে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক অংশীজন পরামর্শ সভায় এমন দাবি করেন তারা। এছাড়াও দলীয় প্রতীকে নির্বাচন না করা, সংরক্ষিত আসনে বাজেট বৈষম্য না রাখা, জাতীয় সরকারের সাথে সম্পর্ক স্পষ্ট করার মত দেন তারা। আমরা সবাই যে স্থানীয় সরকারকে প্রত্যয় জানাতেছি আমাদের পাশে থাকার। পরিবর্তন হচ্ছে সংস্কার তো এরকম শুনতে খুব ভালো লাগে, কিন্তু করতে খুব খারাপ লাগে। শুনতে খুব ভালো লাগে সংস্কারের কথা, শুনতে খুব ভালো লাগে, কিন্তু এটা করা খুব ডিফিকাল্ট, কারণ এটা পেইনফুল ওয়ার্ক, অনেক চ্যালেঞ্জিং ওয়ার্ক, এবং এটা সবাইকে সমানভাবে গ্রহণ করার ধরনের একটা সমস্যা। নিউজ 24 সংবাদে সময় হলো আরও একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। সীমান্তে ষড়যন্ত্র বন্ধের জন্য ভারতকে আহ্বান জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি। এ সময় বক্তারা বলেন, কোন রকম অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতই। সংগঠনের সদস্যদের পাশাপাশি কৃষকদের উপর হামলা চালিয়েছে, তারা আমাদের কৃষকদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। নিয়োগ বিধি অনুযায়ী পল্লী বিদ্যুৎ সমিতির শূন্য পদের বিপরীতে প্যানেল থেকে নিয়োগ দিতে হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ দাবি জানান সমিতির প্যানেল থেকে নিয়োগ প্রত্যাশীরা। এ সময় তারা শান্তিপূর্ণ মানববন্ধন করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। জানান, 2023 সালের লাইন ক্রু লেভেল 1 লাইনম্যান পদে অপেক্ষমান প্রার্থীদের আগে নিয়োগ দিতে হবে। এ সময় নতুন সার্কুলার স্থগিত করে প্যানেল থেকে নিয়োগ প্রত্যাশীরা জানান, অবিলম্বে তাদের নিয়োগ না দেয়া হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন তারা। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বন্ধ থাকা 16 কোম্পানির মধ্যে রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত 11টি কারখানা সচল করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মচারীরা। তাদের দাবি, বেক্সিমকোর পোশাক খাত সংশ্লিষ্ট সব কারখানা খুলে দেওয়ার পাশাপাশি এলসি খোলার অনুমতি দেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। এ নিয়ে শ্রম উপদেষ্টা জানিয়েছেন, অস্তিত্বহীন 16 কারখানার নামেও 12,000 কোটি টাকা ঋণ নিয়েছে বেক্সিমকো। তাছাড়া বিপুল পরিমাণ ঋণের বোঝা নিয়ে বেক্সিমকোর দায় কেনা সম্ভব নয়। এ দাবি অযৌক্তিক বলছে সরকার। গেল আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর একে একে সামনে আসে নানা অনিয়ম ও লুটপাটের তথ্য। শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে বন্ধ হয়ে যায় অনেক কারখানা, যার মধ্যে রয়েছে বড় শিল্প গোষ্ঠীগুলোর কারখানাও, যার নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানে। আওয়ামী লীগের পতনের পর বন্ধ হয়ে যায় দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ বেক্সিমকোর বেশ কিছু প্রতিষ্ঠান। এমন অবস্থায় কারখানা চালুর দাবিতে গেল কয়েক মাস ধরেই আন্দোলন করছে প্রতিষ্ঠানটির কর্মচারীরা। করা হয় সড়ক অবরোধ।
বৃহস্পতিবার রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেক্সিমকোর কর্মচারীরা জানান, জমি বন্ধক দিয়ে ঋণ চাইলেও মিলছে না সাড়া। এমন অবস্থায় অনিশ্চিত হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির 42,000 কর্মচারীর ভবিষ্যৎ। সরকারের কাছে দাবি জানানো হয় সব কারখানা খুলে দেয়ার। ব্যাংকিং কার্যক্রম এবং ব্যাক টু ব্যাক এলসি খোলার অনুমতি দিতে হবে। 3, কারখানা ও ব্যবসা চলমান রেখে আমাদের সকল বকেয়া বেতন এবং কোম্পানির দায়দেনা পরিশোধের দ্রুত ব্যবস্থা নিতে হবে। এই যে 42,000 কর্মকর্তা কর্মচারী আমরা যারা আছি, আমাদের এই মাসের 31শে জানুয়ারি পর্যন্ত লে অফ ঘোষণা করেছে। তারপরে কি হবে আমরা জানি না। এ নিয়ে সচিবালয়ে শ্রম উপদেষ্টা জানালেন, অস্তিত্ব না থাকলেও 16 প্রতিষ্ঠানের নামে বেক্সিমকো ঋণ নিয়েছে 12,000 কোটি টাকা। আর সব মিলিয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 32 কারখানার ঋণ প্রায় 30,000 কোটি টাকা। আর 42,000 কর্মীর কথা বলা হলেও বাণিজ্য উপদেষ্টা বলছেন, এক্ষেত্রে ভুল তথ্য দিচ্ছে প্রতিষ্ঠানটি। একটা প্রতিষ্ঠানে যদি 7,500 কোটি টাকা চলতি সম্পদ থাকে, তার 60 কোটি টাকা বেতন দেওয়া তো একটা সেকেন্ডের ব্যাপার, কারণ এটা মাত্র চলতি সম্পদ, স্থায়ী সম্পদ নয়। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট 32টি ফ্যাক্টরির মধ্যে 16টি ফ্যাক্টরির কোনো অস্তিত্বই নেই, কিন্তু উক্ত 16 কোম্পানির বিপরীতে 12,000 কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। অনিয়মের মাধ্যমে যেসব ব্যাংক বেক্সিমকোকে ঋণ দিয়েছে, সেসব ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান শ্রম উপদেষ্টা। এই যে বেক্সিমকো নিয়ে যে একটা সমস্যা তৈরি হয়েছে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বাঙালির চিরন্তন উৎসব পহেলা বৈশাখকে স্বীকৃতি দিল নিউ ইয়র্ক স্টেটের সর্বোচ্চ আইন প্রয়োগকারী সংস্থা স্টেট সিনেট। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি হিসাবে এই রাজ্যে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যটি। প্রতি বছর প্রায় 10,000 বাংলাদেশি যুক্তরাষ্ট্রে আসেন স্থায়ীভাবে বসবাসের জন্য, যাদের অধিকাংশের আবাসস্থল হয় নিউ ইয়র্ক। আর পুরো যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সংখ্যা 10 লাখেরও বেশি। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সর্বোচ্চ আইন প্রয়োগকারী সংস্থা স্টেট সিনেট মনে করছে, বাংলাদেশ ও পশ্চিম বাংলা থেকে আগত বিপুল সংখ্যক অভিবাসী এই অঙ্গরাজ্যে নানাভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের অবদানের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর 14 এপ্রিল পহেলা বৈশাখকে অঙ্গরাজ্যটির বাংলা নববর্ষের দিন হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় স্টেট সিনেট। সিনেটের যে 234 প্রস্তাবে বলা হয়েছে, পহেলা বৈশাখ বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। গত কয়েক বছর ধরে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে উৎসব মুখরভাবে এই দিনটি পালন করে আসছে বাঙালি সম্প্রদায়। নিউ ইয়র্কের সামাজিক সাংস্কৃতিক সংগঠন মুক্তধারার প্রধান নির্বাহী বিশ্বজিৎ সাহার উদ্যোগে সিনেটর লুইস সেপুলভিটা সিনেটে প্রস্তাবটি তুলে ধরেন। গত 22 জানুয়ারি তা গৃহীত হয়। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে একই সঙ্গে প্রস্তাবে নিউ ইয়র্কের স্টেট সিনেটর যুক্তরাষ্ট্রে বিশেষ অবদানের জন্য শিকাগো টাওয়ার খ্যাত প্রকৌশলী FR খান, লিভিং দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড খ্যাত রুমানা আলম, লেখক ঝুম্পা লাহিড়ী, অমিতাভ ঘোষ, ইকবাল কাদির, ইউটিউবের কো ফাউন্ডার জায়েদ করিম, খান একাডেমির ফাউন্ডার সালমান খান, ওমর ইশরাক সহ কৃতি বাঙালিদের নাম বিশেষভাবে উল্লেখ করেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আবারও নতুন করে ছড়িয়ে পড়ছে দাবানল। স্থানীয় সময় বুধবার থেকে শহরের উত্তরাঞ্চলে ঝোড়ো বাতাসের কারণে দ্রুত গতিতে ছড়াচ্ছে দাবানলটির আগুন। নিয়ন্ত্রণহীন এই দাবানলে মাত্র 2 ঘন্টায় 9,000 একরের বেশি এলাকা পুড়ে গেছে। প্রবল বাতাস ও শুকনো ঝোপঝাড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় 31,000-এর বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এলেও এখনো জারি রয়েছে রেড ফ্ল্যাগ সতর্কতা। সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আরও একবার দেখছেন নিউজ 24 সংবাদ। সম্পূর্ণ বিনামূল্যে 50 জন গরিব, দুস্থ ও অসহায় রোগীর চোখের ছানি ও নেত্রনালীর অপারেশন করা হয়েছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে।
বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোভান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং মঈনুদ্দিন মুক্তারউদ্দিন ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি অপারেশন অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। কিশোরগঞ্জের আব্দুল কাদের চোখে ছানি পড়েছে জানতে পারেন 3 বছর আগে। টাকার অভাবে এতদিন চিকিৎসা করাতে পারেননি। তবে বসুন্ধরা আই হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবদানে বিনামূল্যে ছানি অপারেশন করিয়েছেন তিনি। বসুন্ধরা হসপিটালে রুসিল্লা আইসি বিনামূল্যে, টাকা কোনো পয়সা ভরি খরচ লাগে নাই, এমনি করিয়ে দিয়ে দিয়েছি। প্রতি মাসে জেলাভিত্তিক আই ক্যাম্প করে বিভিন্ন জেলা থেকে এমন 50 জন করে রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে সহায়তা করছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। বৃহস্পতিবার ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী চলে 25 জন পুরুষ ও 25 জন নারী সহ মোট 50 জন রোগীর অস্ত্রোপচার। আমরা এটা যদি অপারেশন করতাম টাকা দিয়ে করলে 30-35 হাজার টাকা লাগতো, কিন্তু ওই বসুন্ধরা আই হসপিটালের আন্ডারে আমরা করাতে আমাদের 1 টাকা লাগে না। আমরা চাইছিলাম, আমরা সাহায্য করছি, এরা আমরা দেখে নিতেছে, খাওয়াইতেছে। সন্তুষ্ট মানে আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ সালেহ আহমেদের সভাপতিত্বে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন কর্মসূচির উদ্বোধন করেন কনভেনর অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাহাবউদ্দিন। অপারেশনের কস্টিং এর জন্য অনেক সময় অনেক পেশেন্টই এটা অ্যাফোর্ড করতে পারে না, ওই আদার ডিজিজ, আর্থ্রাইটিস এগুলি থাকতেছে, সেগুলিও চিকিৎসা করে নিয়ে তারপরে আমাদের সার্জারি, তো সার্জারির জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। আমরা আমাদের খরচে নিয়ে আসছি এবং আমরা আজকে অপারেশন করে কালকে আবার আমাদের খরচে তাদেরকে আমরা গাড়ি পাঠিয়ে দিব, তাদেরকে পৌঁছে দিব আর কি। এর আগেও দুস্থদের সেবায় সারা দেশে এমন ক্যাম্পের মাধ্যমে প্রায় 3000-এরও বেশি রোগীর বিনামূল্যে অপারেশন করা হয়েছে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো খেলার সংবাদ। বিপিএলে অবশেষে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্সকে থামালো দুর্বার রাজশাহী। পদ্মাপাড়ের দলটির কাছে 24 রানে হেরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাশে বসা হলো না নুরুল হাসান সোহানদের। রাজশাহীর দেয়া 171 রানের জবাবে 146 রান তুলতে পারে রংপুর। এবারে বিপিএলে শুরু থেকে সবার একটাই প্রশ্ন, অপ্রতিরোধ্য রংপুর রাইডার্সকে থামাবে কে? তারাই বা থামবে কোথায়? গ্রুপ পর্বে একে একে টানা 2 হালি ম্যাচ জিতে টেবিল টপার রংপুর। এবার তাদের চোখ ছিল দুর্বার রাজশাহীকে হারিয়ে 2023 আসরে গ্রুপ পর্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টানা 9 জয়ের রেকর্ডের পাশে বসার। তবে সেই স্বপ্ন ফিকে টপ অর্ডারের ব্যর্থতায় 24 রানে হেরে। চট্টগ্রাম পর্বে শেষ দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী। পদ্মাপাড়ের 2 ওপেনার মোহাম্মদ হ্যারিস ও সাব্বির হুসাইনের আক্রমণাত্মক শুরু, তবে 12 বলে 19 রানে সাজঘরে ফেরেন হ্যারিস। এই পাকিস্তানি ব্যাটারের বিদায়ের পর এনামুল হক বিজয়ের সঙ্গে 52 রানের জুটি করেন সাব্বির। অষ্টম ওভারে খুশদিল শাহের জোড়া আঘাত, দ্বিতীয় বলে 39 রানে তুলে নেন সাব্বিরকে। পরের বলেই গোল্ডেন ডাক মারেন রায়ান বাল। এরপর ইয়াসির আলীর রাব্বির ব্যাটে উত্তাল পদ্মাপাড়ের দলটি। 32 বলে 60 রানের ইনিংসটি বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যায় রাজশাহীকে। রাব্বির বিদায়ের পর রান আউটে কাটা পড়ে বিজয়। এরপর রাজশাহীর সব ব্যাটার ফিরেছে 5 রানের নিচে, তাতেই 9 উইকেটে 170 রানের সংগ্রহ পায় তারা। জবাবে রংপুরের 3 টপ অর্ডার ব্যর্থ। টেইলর 4 আর ইরফান শুক্কুর ও ইফতেখার আহমেদ 0 রানে প্যাভিলিয়নে। মাঝে সাইফ হাসানের 43 রান লড়াইয়ে টিকিয়ে রেখেছিল রংপুর রাইডার্সকে। এরপর অধিনায়ক সোহান যতক্ষণ ছিলেন ততক্ষণ দলটার জয়ের ফানুস উঠছিল, কিন্তু 26 বলে 41 রান করে বাউন্ডারি লাইনে মহর শেখের হাতে ধরা পড়লে সেই ফানুস চুপসে যায়। এরপর সাইফুদ্দিনের 23 রান হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত 146 রানে গুটিয়ে গিয়ে আসরের প্রথম হারের স্বাদ পায় রংপুর রাইডার্স। রায়ান বাল শিকার করেন 4 উইকেট। জিহাদ আল হাসান, নিউজ 24। বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 6 উইকেটে হারালো খুলনা টাইগার্স। সিলেটের দেয়া 153 রানের টার্গেটে 1 বল হাতে রেখে জয় তুলে নিয়েছে রূপসাপাড়ের দলটি। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই রনি তালুকদারের উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট, তবে হেনরি জর্জের 58 রানে সেই চাপ দূর হয় তাদের। এরপর জাকির হাসানের 44 রানের সুবাদে 9 উইকেটে 152 রানের সংগ্রহ পায় স্ট্রাইকার্সরা।
খুলনা মাঝারি মানের লক্ষ্য পেয়ে ওপেনিংয়ে অধিনায়ক মেহেদী মিরাজ 50 বলে 70 রান করে দিয়ে দলের জয়ে ভিত গড়ে দেন। এরপর অ্যালেক্স রস অপরাজিত 20 ও উইলিয়ামসন বসিস্তো 19 রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। এই জয়ে 9 ম্যাচে 4 জয়ে 4 নম্বরে থেকে চট্টগ্রাম পর্ব শেষ করল খুলনা। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সবাইকে ধন্যবাদ।